গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন রতন ভট্টাচার্যের লেখে একটি গল্প, ছদ্মবেশী বিধবা। আর বরাবরের মতো গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। তোমাদের তুমিই বলছি, বসো। দুজনের মধ্যে মনোহর কে? মনোহর অস্ফুট গলায় বলল, আমি। বলে ভেতরে যাবার দরজার কাছে দাঁড়িয়ে থাকা দীপ্তির দিকে তাকিয়ে হাসল একটু। খুব ফুর্তিবাজ গলায় অখিল বলল, আমি অখিল। বসন্ত বলল, হ্যাঁ তুমি অখিল। ও যদি মনোহর হয় তাহলে তুমি যে অখিল তা না বললেও আমি বুঝতাম। এবারে বলো আমি কে? মনোহর কথা বলল না। অখিল বলল, আপনি দীপ্তির বাবা? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি সে কথা জিজ্ঞেস করিনি, আমি আমার নাম জানতে চেয়েছি। দীপ্তি হাসতে হাসতে বলল, অখিল দা বলে দাও, বসন্ত রঞ্জন দাস। বসন্ত হাসছিলেন। হাসতে হাসতে বললেন, পারলে না তো, মেয়েকে বলে দিতে হলো। আমি কিন্তু শুধু বসন্ত নই, আমি হলুম ডাক্তার বসন্ত। এখানে সকলে বলে বসন্ত ডাক্তার, কিন্তু মুশকিল হলো আমি এখন আর ডাক্তার নই। 3 বছর আগে হঠাৎ একদিন ডাক্তারি বিদ্যে বেমালুম ভুলে গেলুম, তারপরে ছেড়ে দিলুম সব। এ ঘরের লাগোয়া ওপাশে একটা ঘর আছে, রাস্তার দিকে আলাদা একটা দরজাও আছে তার। ওই ঘর ছিল আমার চেম্বার, তালা চাবি দেওয়া ওই ঘরটায় সাজানো আছে সব, কিন্তু আমি আর ডাক্তারি করি না। অখিল বলল, হ্যাঁ আমরা জানি আপনি ডাক্তার, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে বাবা, আমি তো তাই চাই, আমি চাই সবাই ভুলে যাক যে আমি ডাক্তার। কিন্তু এ পাড়াতেই কয়েক ব্যাটা আছে কিছুতেই ভোলে না, অসুখ বিসুখ করলেই ছুটে আসবে, গালাগালি করি তাও শোনে না। বসন্ত হাসলেন, উচ্চ হাসি নয়, ভোগে মানুষের ঠোঁটে সামান্য হাসির ঝিলিক ফুটে উঠল। দীপ্তিকে বললেন, মা, আমাদের কি বিকেলের চায়ের সময় হয়নি? 5:30 বাজে। চেঁচিয়ে একবার হাঁক দাও তোমার সাগরেদকে, সভা শুরু করার আগে চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই। দীপ্তি বাড়ির ভেতর দিকে এক পলক তাকে নিয়ে বলল, আর হাঁক দিতে হবে না বাবা, আমার সাগরেদ ও তোমার বাহন শ্রীমান গোকুলচাঁদ চা নিয়ে হাজির হয়ে গেছে। চা নিয়ে সে যখন দরজার কাছে, দীপ্তি আস্তে করে জিজ্ঞেস করল, কি হয়েছিল রে, চা করতে এত সময় লাগিয়ে দিলি? গ্যাস ফুরিয়ে গিয়েছিল, উপর করে শুয়ে দিয়েও জল ফোটানো গেল না, তাই নতুন সিলিন্ডার লাগিয়ে। দীপ্তি বাধা দিয়ে বলল, পরে শুনবো, তুই এখন চা দে। তা সত্ত্বেও সে দাঁড়িয়ে থেকে দীপ্তির কাছে চোখের ইশারায় কিছু জানতে চাইল। দীপ্তি প্রথমে হেসে ফেলেছিল, পরক্ষণে চোখ পাকিয়ে তাকালো তার দিকে। তখন সুরসুর করে গোকুলচাঁদ ট্রে নিয়ে ঢুকে পড়ল ভেতরে। ঘরের যে দরজায় দীপ্তি দাঁড়িয়ে, তার ঠিক উল্টো দিকে পর্দা ফেলা দুটো বিশাল জালনার গায়ে খাট পাতা। সেই খাটে বসেছেন বসন্ত। নিচে বাঁদিকে সোফায় মনোহর ও অখিল। গোকুল ভেতরে ঢুকে অভ্যেস মতো বসন্তের দিকে এগুচ্ছিল। বসন্ত ধমক দিয়ে বললেন, হতভাগাটাকে সারা জীবন ধরে কিচ্ছু শেখানো যাবে না। ওরে মূর্খ, প্রথমে অতিথি, তারপর গৃহস্বামী, ওদের আগে দে। চা পরিবেশিত হল। বসন্ত বিস্কুট নিলেন না। গোকুল বিস্কুটের ডিশটা তাই অতিথিদের সামনে সেন্টার টেবিলে নামিয়ে রাখল। দীপ্তির চাটা সে দিল বেরোবার সময়। চা দিয়ে আবার সে চোখের ইশারা করল দীপ্তিকে। উত্তরে দীপ্তি ভুরু কুঁচকে তাকাতেই সরে পড়ল সে। কিন্তু খানিকটা গিয়েই ফিরে এসে বাইরে দাঁড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, মুরগিটা চাপিয়ে দেই? দীপ্তি মুখ ফিরিয়ে বলল, দে, যেভাবে বলেছি সেভাবে করবি। পাশের ঘরের একটা দরজা রাস্তার দিকে হলেও এ ঘরের কোনো দরজা
রাস্তার দিকে নয়, দরজা বাগানের দিকে। সামনেই ফুল বাগান। রাস্তা দিয়ে বাগানে ঢুকে তারপর বাঁ দিকে ফুল বাগানের মধ্য দিয়ে এগিয়ে এলে 3খানা সিঁড়ির উপর এ ঘরের দরজা। মনোহর এবং অখিল একটু আগে এই দরজা দিয়ে ঘরে এসেছে। দরজাটা তখন থেকেই খোলা। বাগানের খানিকটা ওপরে উঁচু নিচু বাড়ির ছাদ, জানলা দরজার জঙ্গল দেখা যাচ্ছিল দরজা দিয়ে। রোদ নিভে গেছে। এখন চরাচর জুড়ে মায়াবী কনে দেখা আলো। বসন্ত 2-4 মুহূর্ত বাইরের সে আলোর দিকে তাকিয়ে চায়ে চুমুক দিলেন। ওদের বললেন, কই চায়ে চুমুক দাও, জুড়িয়ে গেল যে। দীপ্তিকে বললেন, মা দরজাটায় খিল লাগিয়ে দাও, আর কথাবার্তার সময় তুমি কি ঘরে থাকবে? দীপ্তি এগিয়ে এসে মুখ বার করে বাইরেটা একবার দেখে নিয়ে দরজায় খিল তুলে দিল। বসন্তের দিকে ফিরে বলল, না বাবা, আমি থাকব না, আমি রান্নাঘরে যাব। গোকুলটার হামবড়ায় আছে, কিন্তু ও পারবে না। আমি দাঁড়িয়ে থেকে একটু দেখিয়ে দেই, ময়দাটা মাখি। এখনই লুচি ভাজবে নাকি? দীপ্তি হেসে ফেলল, না, ওরা যখন খাবে তার আগে আগে ভাজব। তাহলে কেটে পড়ো, আমরা কথাবার্তা শুরু করব। দীপ্তি ওদের দিকে ফিরল, অখিল আর মনোহরের দিকে। মাথা একটু কাত করে ঠোঁট নেড়ে বলল, আমি যাচ্ছি। কোনো শব্দ হলো না, শুধু ঠোঁট নাড়া দেখে বোঝা গেল কথাটা। তারপর সে বেরিয়ে এলো, কিন্তু রান্নাঘরে গেল না। দরজার পাশে আগে থেকে একটা টুল পাতা ছিল, সেখানে বসে পড়ল। এখানে বসলে ভেতর থেকে তাকে দেখা যাবে না, কিন্তু ভেতরের কথা সব শোনা যাবে। গোকুল তার মতলব বুঝতে পেরে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। প্রায় ঘরের মতো চওড়া বারান্দা, তার উল্টো দিকে রান্নাঘর। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গোকুল একগাল হেসে হাত মুখ নেড়ে সেই ইশারাটা আবার করল। দীপ্তি আমল দিল না, হাসল না, উল্টে উঠে তার সামনে গিয়ে ফিসফিস করে বলল, যা ভেতরে যা, আমি রান্নাঘরে দরজা বন্ধ করে দেব। ফের যদি দরজা খুলে মুখ বার করেছিস তো গাট্টা খাবি, যা। রান্নাঘরে ঢুকে গেল গোকুল। দীপ্তি ফিরে এসে নির্জন বারান্দায় টুলের উপর বসল। শরীরের সুখকম্পনে বুকের মধ্যে একটা তীব্র উত্তেজনা টের পাচ্ছিল সে। ঘর থেকে বেরোলে ডান দিকে উপরে উঠবার সিঁড়ি। সিঁড়ির গা দিয়ে বাইরে বাগানে বেরোবার একটা দরজা আছে। দরজাটা বন্ধ। দীপ্তি সে বন্ধ দরজা ও দোতলায় উঠবার সিঁড়ির দিকে তাকিয়ে কান খাড়া করে দূরে দূরে বুকে বসে রইল। বসন্ত ডাক্তারের বেশ ভোগী পুরুষের চেহারা, পুরু ঠোঁট, চওড়া ভুরু ও বড় বড় দুটো চোখ। সর্বত্র ব্যক্তিত্বের ছাপ সুস্পষ্ট। ইদানিং মোটা শরীর একটু নড়বড়ে হয়ে পড়েছে। খালি গায়ে শুধু সাদা পাজামা পরে আছেন, তাই থলথলে ভাবটা বেশ বোঝা যায়। তবে এ কথাও ঠিক, কারো বুকের পাটা হবে না যে এ মানুষকে অস্বীকার করে। উনি যেভাবেই রঙ্গরস বা ইয়ার্কি করুন না কেন, সেইভাবেই যে সে বস্তু ওকে ফেরত দেওয়া যাবে না তা চেহারা দেখলেই মালুম হয়। অথচ পাড়ায় উনি দিল খোলা, উদার, সত্যবাদী ও সচ্চরিত্রের মানুষ হিসেবে বিখ্যাত। দেখা হলে, কেমন আছেন ডাক্তারবাবু বলতে কেউ এক মুহূর্ত দ্বিধা করে না, তা সে যে বয়সেরই হোক না কেন। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বসন্ত বললেন, আগে খুব সিগারেট খেতুম। বছর 3 আগে ডাক্তারি ছেড়ে দেওয়ার সঙ্গে সিগারেটটাও ছেড়ে দিয়েছি। অন্য সময়ে এক বিন্দু অসুবিধা হয় না, শুধু চায়ের কাপ মুখ থেকে নামিয়ে মনটা কেমন ফসফস করে। একদিন যে নেশা করতুম, ঠিক এই সময় প্রতিদিন সেটা মনে পড়ে। কৌটোয় সুপুরের টুকরো রাখি, মুখে দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাই। বলে পাশ থেকে একটা চ্যাপ্টা কৌটো নিয়ে খুলে এক টুকরো সুপুরি বার করে
প্রকাণ্ড হাঁ মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন সেটাকে। দুবার দাঁত দিয়ে চিবোবার চেষ্টা করলেন। শেষকালে সম্ভব নয় বুঝে গালের পাশে রেখে দিয়ে বললেন, হ্যাঁ, যে কথা বলছিলুম, আমার কাছে তেমন লজ্জা সংকোচের কোনো কারণ নেই। আমি সব জানি। মা আমাকে প্রতিদিন বাড়ি ফিরে গল্প শোনায়। জানেন বাবা, আজ এই করলুম, এখানে গেলুম। আমি ছাড়া আর কে আছে এ বাড়িতে বলো, যে তাকে শোনাবে? আমি ওর বাবা, আমি ওর বন্ধু। তোমাদের কি করে প্রেম হলো তাও আমি জানি। মনোহর, লজ্জা পেও না। মিনিবাস থেকে নেমে দীপ্তি যখন কবরখানার পাশের নির্জন ফুটপাত দিয়ে অফিস যাচ্ছে, তখন রুমাল বার করতে গিয়ে ব্যাগ থেকে মানিব্যাগটা পড়ে গিয়েছিল। তুমি ছিলে পেছনে, গোপনে ওকে ফলো করে দেখতে যাচ্ছিলে ও কোন অফিসে চাকরি করে। সেদিনই মিনিবাসে ওকে প্রথম দেখেছ আর ভীষণ ভালো লেগে গেছে। ব্যাগটা তুলে নিয়ে তুমি ডেকেছিলে, এই যে শুনছেন? কি আমি ঠিক বলিনি? এইভাবে তোমাদের আলাপের সূত্রপাত না? ব্যাস, একবার আলাপ হলে আর প্রেম হতে কতক্ষণ? কথা বলছো না কেন? মুখে পিঠে দিয়ে বসে আছো? হ্যাঁ না কিছু করো, না হয় একটু হাসো। বিয়ের দিন ঠিক করতে আসা বর আর বরের বন্ধুর মতোই আড়ষ্ট হয়ে বসেছিল অখিল আর মনোহর। মনোহরের পরনে প্যান্ট শার্ট, অখিলের ধুতি পাঞ্জাবি। এইখানটা একটু উল্টো হয়ে গেছে। পোশাকটা বিপরীত হলে ভালো হতো। বসন্তর কথা শুনে মনোহরের কোনো ভাবান্তর হলো না। যেমন বসেছিল তেমনি থাকল। অখিল হেসে বলল, না না, আপনি তো ঠিকই বলছেন। আমরা আর কি বলবো? আমরা বাবা মেয়ে খুব ফ্র্যাঙ্ক। বসন্ত আবার শুরু করলেন, আর ফ্র্যাঙ্ক না হয়ে উপায়ই বা কি বলো? আর আছে কে? তবে একটা কথা, কঠিন দুঃখের আগুনে পুড়ে আমরা ফ্র্যাঙ্ক হয়েছি, এমনি এমনি হইনি। আমার মা আমাকে দুটো কাজের দায়িত্ব দিয়েছে। বলেছে, বাবা, আমি 15 আনা গঙ্গার ধারে রেস্টুরেন্টে গড়ের মাঠে বসে সেরে ফেলেছি। তোমাকে শুধু 1 আনা করতে হবে। বিয়ের দিনক্ষণটা ঠিক করে দিতে হবে। আমি বললুম, কুছ পরোয়া নেই মা, ওটুকু আমি পারবো। তাই তোমাদের আজ নেমন্তন্ন করে ডাকিয়ে এনেছি। আমার অবশ্য মনোহরের মায়ের কাছে যাওয়াই উচিত ছিল, কিন্তু কি বলবো বাবা, অনেক দিন না বেরিয়ে বেরিয়ে আজকাল বেরোতে ভয় পাই। মনোহর বাবা, তুমি আমার হয়ে তোমার মাকে বুঝিয়ে বলো যে উনি একেবারে অথর্ব হয়ে পড়েছেন, তাই আসতে পারলেন না। মনোহর অস্ফুট, প্রায় শোনা যায় না এমন গলায় বলল, বলবো, বলে মাথাটা সামান্য কাত করল। অখিল জিজ্ঞেস করল, আপনি কি একদম বাইরে বেরোন না? বেরোই, সকালে বিকেলে বাড়ির সামনের রাস্তায় পায়চারি করি খানিকক্ষণ। তাহলে বাজার দোকান? বাজার দোকান আমার বাহন শ্রীমান গোকুলচাঁদ করে। 1 সেকেন্ড থেমে গলা খাদে নামিয়ে চোখ ছোট করে বললেন, বেটা 2 হাতে পয়সা মারে, বোকা সেজে থাকে, কিন্তু ধরিবাজ খুব। উপায় নেই, সব জেনেও ওকেই পাঠাতে হয়। অখিল হয়তো আরও কিছু বলতে পারে ভেবে বসন্ত 2 মুহূর্ত অপেক্ষা করলেন। তারপর বললেন, হ্যাঁ, যা বলছিলাম, আমার উপর 2টো দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কবে দিন করলে তোমাদের সুবিধে? মনোহর লাজুক গলায় বলল, এই ব্যাপারে বোধহয় দীপ্তির সঙ্গেও বসা দরকার। বসন্ত বললেন, আরে দীপ্তির পক্ষে তো আমিই আছি। অখিল হেসে বলল, প্রস্তাবটা পাশ হয়ে গেল। আপনি উত্থাপন করেছেন, মনোহর অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ মনোহর দীপ্তিকে বিয়ে করছে। এবারে আমি, দীপ্তি, মনোহর আর মনোহরের মা 4 জন বসে 2-1 দিনের মধ্যে দিন করে আপনাকে জানিয়ে দেব। আপনার কি খুব বেশি সময়ের দরকার? আরে না না, আজ বললে আমি কালই সব জোগাড় করে ফেলব। যদি বলো এক্ষুনি হবে, আজ রাত্রে, তাতেও আমার আপত্তি নেই। অখিল ভীষণ অবাক হয়ে বলল,
আজ রাত্রে? হ্যাঁ, এরকম হয়। ছোটবেলায় আমি আমাদের গ্রামে দেখেছি। মেয়ে দেখতে এসেছে, বলল এক্ষুনি বিয়ে হবে। ব্যাস, হয়ে গেল। 2-3 ঘন্টার মধ্যে সব জোগাড় করে বিয়ে হয়ে গেল। লোকজনও খেলো। বিয়ে খাওয়া দাওয়া মিটতে দেখা গেল ভোর হয়ে গেছে। অখিল বলল, গ্রামে এখনো হয়, তবে ভদ্রলোকদের মধ্যে হয় বলে শুনিনি। নিম্নবর্ণের হিন্দুদের মধ্যেই এর প্রচলন। বসন্ত বললেন, নিম্নবর্ণ উচ্চবর্ণ আমার মনে নেই। সে কি আজকের কথা? 50-55 বছর আগের কথা। তবে নিম্নবর্ণের যদি হতে পারে, উচ্চবর্ণের হতে বাধা কোথায়? যাকগে, যা বলছিলাম। তাহলে আমার প্রথম দায়িত্ব মিটে গেল। অর্থাৎ ওরা বিয়ের 15 আনা ঠিক করে ফেলার পর যে 1 আনা বাকি ছিল তা আমি মিটিয়ে দিলাম। মনোহরের সঙ্গে দীপ্তির বিয়ে হচ্ছে। মনোহর, বলুন। তুমি কিছু বলছো না কেন? এটা ঠিক হয়ে গেল তো? হ্যাঁ। শুনেছি তুমি একটা স্কুলে চাকরি করো, মৌলালির কাছে, কনভেন্ট স্কুলে। মাস্টারমশাইরা খুব বকে জানতুম। তুমি কিরকম মাস্টারমশাই? কথাই বলতে চাও না? অখিল বলল, ডাক্তারবাবু, মনোহর খুব বকতে পারে। বকে বকে কানের পোকা বার করে দেয়। আজ নেহাত মেয়ে দেখতে এসেছে। বসন্ত শব্দ করে হেসে উঠলেন, বললেন, ভালো বলেছ। মেয়ে দেখতে এসেছে। মেয়েও দেখেছে 7-8 মাস আগে, সেই মানিব্যাগ কুড়িয়ে দেবার দিনে। মনে নেই মৌলালিতে স্কুল? মেয়ে দেখতে দেখতে ও একেবারে পার্ক স্ট্রিটে গিয়ে নামল। অখিল হাসল। হাসি দেখা গেল মনোহরেরও ঠোঁটের কোণে। সবচেয়ে বেশি হাসি পেল দীপ্তির। একা একা টুলে বসে মুখে আঁচল চেপে হাসল সে। ঠিক সেই সময়ে রান্নাঘরে দরজা ফাঁক করে গোকুলচাঁদকেও হাসতে দেখা গেল। সে যে কিছু শুনে হাসছে তা নয়, দীপ্তিকে হাসতে দেখে সে হাসছিল। তার দিকে চোখ পড়তে হাসি থামিয়ে দীপ্তি কঠিন দৃষ্টিতে তাকাতেই সে টুক করে দরজাটা বন্ধ করে দিল। তার কাণ্ড দেখে আবার নতুন করে হাসি পেয়ে গেল দীপ্তির। এই সময় রাস্তা থেকে কেউ ডাকল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? কে? বলে পর্দা সরিয়ে বসন্ত জানলায় মুখ রাখলেন। দেখলেন পাড়ার মুখ চেনা 5-6 জন ছেলে। বললেন, আছি আমি। কি চাই বাবা? অন্নপূর্ণা পূজার চাঁদা ডাক্তারবাবু। আপনি আজ আসতে বলেছিলেন। রোববার বলেছিলুম? হ্যাঁ। কাল এসো, কাল সকালে। আজ আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। ছেলেগুলো চলে গেল। ডাক্তারবাবু তবু বাইরের দিকে তাকিয়ে বসে রইলেন একটুকাল। 3 বছর আগে সে অন্নপূর্ণা পুজোর রাত্রির কথা বোধহয় মনে পড়ে গিয়েছিল তার। ভাগ্যিস ব্যাপারটা অন্নপূর্ণা পুজোর সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই মনে পড়ল। না হলে দিনটাও মনে থাকতো না। 2টো সাইকেল রিক্সা চলে গেল সামনে দিয়ে। দুটোতেই 2টো পেয়ার। নববিবাহিত দম্পতি, বোধহয় 2 বন্ধু, বউ নিয়ে সিনেমায় যাচ্ছে। পর্দা ফেলে দিয়ে খাটের উপর সিধে হয়ে বসতে বসতে তার মনে হলো, এভাবে রাস্তায় দাঁড়িয়ে ডাকলে তিনি আর সাড়া দেবেন না। আজকালকার ছেলে ছোকরারা সভ্যতা শেখেনি। ওদের বাবারা কেউ এভাবে কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে তাকে ডাকেনি। আগে চেম্বার ছিল, রাস্তা থেকে চেম্বারে ঢুকে কথা বলতো। এখনো যদি বয়স্ক মানুষ কেউ আসে, বাগান দিয়ে ঘরের দরজায় এসে কড়া নাড়ে। না, কাল ছোকরা চাঁদা নিতে এলে তাদের ব্যাপারটা শেখাতে হবে। মনোহরের দিকে তাকালেন বসন্ত। কি বলো বাবা, যা বলছিলাম, ব্যাপারটা তাহলে পাকা হয়ে গেল? হ্যাঁ। তোমার মনে কোনো প্রশ্ন নেই? খুব অবাক হয়ে মনোহর বলল, কিসের? দেনা পাওনা, যৌতুক ইত্যাদি বিষয়ে। বিয়ে যখন সামাজিকভাবে হবে, তখন এসব বিষয়ে তোমার মনে প্রশ্ন থাকতে পারে। ছি ছি, না, এসব ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। একটু ভেবেচিন্তে উত্তর দিও মনোহর।
শেষে দেখা গেল সামান্য কারণে বলে বসলে এ বিয়ে আমি করব না। মনোহর হাসল। না ডাক্তারবাবু, দেনা পাওনা যৌতুকের লোভ আমার নেই। আমি আপনার মেয়েকে ভালোবাসি। যেদিন প্রথম মিনিবাসের মধ্যে ওকে দেখে মুগ্ধ হয়েছিলাম সেদিন জানতামই না যে ওর এত যৌতুক টৌতুক দেওয়ার ক্ষমতা আছে। ভেবেছিলাম শিক্ষিত কোনো সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে, তাই ভালোবেসে ফেলতে সাহস পেয়েছিলাম। তখন যদি জানতাম ও ডাক্তারের মেয়ে, ওর এত ঐশ্বর্য টৈশ্বর্য আছে, তাহলে বোধহয় পারতাম না। খুব উচ্ছ্বাসের সঙ্গে বসন্ত বললেন, বাহ, এ তো মুখ খুলেছে, বেশ তো কথা বলতে পারো দেখছি। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যাই ঘটুক না কেন বিয়েটা তাহলে আর ভাঙছে না। এবারে আমার দ্বিতীয় দায়িত্ব। এক মুহূর্ত চুপ করে থাকলেন বসন্ত। মনোহর, তুমি ঠিকই অনুমান করেছিলে, কোনো ঐশ্বর্য টৈশ্বর্য দীপ্তির নেই। দীপ্তি আমার মেয়ে নয়। আচমকা মাথায় ছাদ ভেঙে পড়লেও বোধহয় এতটা অবাক হতো না মনোহররা। অখিল সোফা ছেড়ে উঠে দাঁড়ালো উত্তেজনায়। বাইরে গায়ে কাটা দিয়ে উঠল দীপ্তির। সেও বসে থাকতে পারল না। টুল ছেড়ে উঠে অস্থির পায়ে দুবার এদিক ওদিক করে সিঁড়িতে গিয়ে বসল। ঘরের মধ্যে মুহূর্তের জন্য স্থির হয়ে চেপে রইল গভীর নৈঃশব্দ। মনোহরের বুকের মধ্যে এমন উথাল পাথাল করতে লাগলো যে তার মনে হলো বুকটা এক্ষুনি ফেটে যাবে। দম বন্ধ করে অখিল জিজ্ঞেস করল, কি বলছেন আপনি ডাক্তারবাবু? অখিলের দিকে চেয়ে থমথমে মুখে বসন্ত আবার বললেন, দীপ্তি আমার মেয়ে নয়। তাহলে দীপ্তি কে? এ বাড়িতে আছে কেন? এ বাড়িতে থাকার ওর অধিকার আছে। ও আমার পুত্রবধূ, আমার ছেলের বউ। অখিল একটু আগে উত্তেজনায় উঠে দাঁড়িয়েছিল। ছেলের বউ শুনে আবার ধপাস করে সোফায় বসে পড়ে বলল, আপনার ছেলের বউ? দীপ্তি বিবাহিত? বসন্ত কিছু বললেন না, শুধু মাথাটা নাড়লেন। মনোহর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, এসবের মানে কি? বাড়িতে ডাকিয়ে এনে? দীপ্তি কোথায়? দীপ্তি, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তার কথার কোনো উত্তর দিলেন না বসন্ত। দীপ্তি সব শুনেও ঘরে ঢুকল না, শুধু সিঁড়ি থেকে উঠে আবার টুলে গিয়ে বসল। দুবারে দরজার সামনের অংশটুকু খুব সন্তর্পণে পার হল সে। পর্দা আছে দরজায়, তাহলেও ঘর থেকে লক্ষ্য করলে পা দুটো দেখা যেতে পারে। অবশ্য ঘরের কারোরই এখন পর্দার নিচ দিয়ে দেখতে পাওয়া পা সম্পর্কে কোনো কৌতূহল থাকার কথা নয়, ছিলও না। তাই নিরাপদেই সে টুলে গিয়ে বসল। মনোহর অধৈর্য গলায় আবার বলল, আপনি দীপ্তিকে ডাকুন। বসন্ত বললেন, শুনলে তো, সে ময়দা মাখতে গেল। রান্নাঘরে সে এখন ময়দা মাখছে। সে এখন আসবে না। আমার শর্ত আছে, আমাদের কথাবার্তা শেষ হলে তবে ঢুকবে। আমি কি ধরে নেব আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে? অখিলের ভেতর উত্তেজনাটা সামান্য থিতিয়ে এসেছিল। সে বলল, কথাবার্তা শেষ? আমরা তো কিছুই বুঝতে পারছি না ডাক্তারবাবু। দীপ্তি যদি আপনার ছেলের বউ হয়, তাহলে আপনার ছেলে কোথায়? 3 বছর আগে এই চৈত্র মাসে অন্নপূর্ণা পুজোর দিন রাত্রিরে মারা গেছে। মারা গেছে? দীপ্তি তাহলে বিধবা? বসন্ত একটু চটে গিয়ে বললেন, বিধবা আবার কি? দীপ্তি, দীপ্তি, দীপ্তি একটা মেয়ে। অখিল একটু থতমত খেয়ে বলল, না তার ঠিক আছে, মেয়ে তো বটেই, কিন্তু বিধবা মেয়ে। মেয়ে তো আর একরকম নয়, সধবা, বিধবা, কুমারী। ও হলো বিধবা মেয়ে। মনোহর কথা বলতে পারছিল না। তার গলার কাছে একটা আবেগ উঠে এসে আটকে গিয়েছিল। দীপ্তি বিধবা কথাটা তার অবিশ্বাস্য মনে হচ্ছিল। 8 মাস তাদের পরিচয়। কত গল্প করেছে দীপ্তি এই 8 মাসে,
কিন্তু কোনোদিন সামান্য একটু ইঙ্গিতও দেয়নি যে তার একবার বিয়ে হয়েছিল। সে স্বামী মারা গেছে এবং সে বিধবা। বরং মিথ্যে বলেছে। নিজের শ্বশুরকে এমনভাবে উল্লেখ করেছে যেন ভদ্রলোক সত্যি তার বাবা। এই মিথ্যে উল্লেখে তার একদিনের জন্য ভুল হয়নি। কখনো ভুল করে বলে ফেলেনি আমার শ্বশুর। আমার শ্বশুর এই বললেন। সমস্ত ব্যাপারটাই প্রতারণা। কারণ যাই থাক, সে জানে না কি কারণ, কিন্তু সে যে প্রতারিত হয়েছে এ বিষয়ে তার এক বিন্দু সন্দেহ থাকল না। ভেতরে ভেতরে সে খুব রেগে গেল। অখিলের কথা শেষ হতেই সে বেশ রাগী গলায় বলে উঠল, আমাকে ঠকানো হয়েছে। হ্যাঁ, দীপ্তি আমাকে ঠকিয়েছে। কেন বলেনি যে সে বিধবা? বসন্ত দুমুহূর্ত তার দিকে স্থির চোখে তাকিয়ে থেকে বললেন, তুমি একটা ইডিয়েট। কে বলল বলা হয়নি যে দীপ্তি বিধবা? এই তো আমি বললুম একটু আগে। তুমি কানে তুলো গুজে বসেছিলে। হ্যাঁ, এখন বলা হলো, আজ, আগে বলা হয়নি। আগে মানে কবে? তোমার সঙ্গে পরিচয়েরও আগে? না, পরিচয়ের পর। ধরো তোমার বউ মরে গেছে, এবার যত মেয়ের সঙ্গে তোমার পরিচয় হবে তুমি সবাইকে পরিচয় হবার সঙ্গে সঙ্গে বলে দিতে থাকবে যে তুমি বিপত্নিক। কি বলবে? আচ্ছা, ছেড়ে দিচ্ছি ও কথা। তোমায় একটা প্রশ্ন করি। যখন তোমার সঙ্গে দীপ্তির পরিচয় হলো, তুমি মনে মনে ঠিক করলে মেয়েটার সঙ্গে প্রেম করতে হবে, তখন কেন জিজ্ঞেস করলে না, দীপ্তি ভাই তুমি কুমারী তো? খুব বিরক্তির সঙ্গে মনোহর বলল, জিজ্ঞেস করিনি তার কারণ ও কুমারীর ছদ্মবেশে ছিল। হ্যাঁ, এই হচ্ছে আসল কথা। তুমি বিংশ শতাব্দীর শেষ দশকের একজন ইয়াং ম্যান, কনভেন্টে পড়াও। তুমি বলছো ও ছদ্মবেশে ছিল? তার মানে তুমি চাও ২৬ বছরের ওই বাচ্চা মেয়েটা চুল কেটে ফেলবে, থান পড়বে, কাঁচকলার আতপ চাল খাবে? কেন? না, তোমার মতো ইয়াং ম্যানরা তা না হলে ঠকে যেতে পারে। সুন্দরী দেখে প্রেম করে শেষে প্রতারিত হতে পারে। কি তাই না বাবা? তুমি শুধু ইডিয়েট নও, তুমি একটা স্কাউন্ড্রেলও। আপনি কখনো আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। মনোহরের গায়ে ঠেলা দিয়ে অখিল বলল, এই কি হচ্ছে এসব? দেখ না, তখন থেকে খালি অ্যাটাকিং কথাবার্তা। আমার ফিলিং উন্ডেড হয়েছে। তাই আমি বলেছি যে দীপ্তির এই কথাটা আগে বলা উচিত ছিল। তার জন্য কত কি উনি আননেসেসারি বলে যাচ্ছেন। ছি, উনি বয়োজ্যেষ্ঠ। উনি বলছেন বলেই তোকে বলতে হবে? তাছাড়া উনি অন্যায় কথাও কিছু বলছেন না। বিয়ের আগে কথাটা বললেই তো আগে বলা হলো। দীপ্তি নানা কারণে হয়তো বলেনি, তার হয়তো সংকোচ হয়েছে, হয়তো প্রসঙ্গ ছাড়া হঠাৎ বলতে লজ্জা পেয়েছে। মনোহর খুব চটে গিয়ে বলল, তাই বলে উনি আমাকে ইডিয়েট বলবেন, স্কাউন্ডেল বলবেন? মনোহর, কোনো লাভ নেই। এভাবে তর্ক করে কোথাও যাওয়া যাবে না। গোয়ার তুমি সার হবে। তোকে ঠিক করতে হবে তুই কি চাস। শুভ কাজ, তোকে ইমিডিয়েট ডিসিশন নিতে হবে। মনোহর উঠে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি ডিসিশন নিয়েছি। আমি দীপ্তিকে বিয়ে করব না। হোয়াট? গর্জন করে উঠলেন বসন্ত। বিয়ে করবে না মানে? ইয়ার কি? বিয়ে তোমাকে করতেই হবে। না, আমি বিয়ে করব না। একটু আগে তোমায় আমি বলিনি সামান্য কারণে বিয়ে ভাঙা যাবে না? এটা মোটেই সামান্য কারণ নয়, এটা অতিশয় সামান্য কারণ। এর চেয়ে নগণ্য তুচ্ছ কারণ আর কিছু হয় না, হতে পারে না। বিয়ে তোমাকে করতেই হবে, আজকেই করতে হবে এবং এক্ষুনি। গোকুল চাঁদ, গোকুল! অখিল হঠাৎ তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়িয়ে বলল, না ডাক্তারবাবু, না, কাউকে ডাকতে হবে না। আপনি একটু শান্ত হন। আপনার হাই প্রেশার, উত্তেজিত হলে ক্ষতি হতে পারে। শুনুন, মনোহর যদি বিয়ে করতে না চায় ওকে বাদ দিন। আমি দীপ্তিকে বিয়ে করব। দীপ্তি আমাকেও ভালোবাসে। বসন্ত ভীষণ অবাক হয়ে বললেন, তুমি দীপ্তিকে বিয়ে করবে? হ্যাঁ, আমার কোনো সংস্কার নেই।
আমি দীর্ঘদিন যে বন্ধুকে সুনীল বলে জানি, হঠাৎ যদি শুনি তার নাম মুকুন্দ, তাতে আমার বন্ধুত্বে চিড় খায় না। দীপ্তিকে বিধবা বলে জেনেও আমি তাকে বিয়ে করতে রাজি আছি। ভালো, খুব ভালো। কিন্তু দীপ্তি তো তোমার কথা বাবা আমাকে কখনো বলেনি। এখন থেকে বলবে। বাহ, তুমি তো দেখতেও ভালো, যথেষ্ট হ্যান্ডসাম। কি করা হয়? আগে ছোটোখাটো সামান্য নিজের ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্টের। ভেরি গুড। বসন্ত ভারী খুশি হয়ে উঠলেন। তার মুখে চোখে ছড়িয়ে পড়ল সেই খুশির ভাব। বললেন, শোনো অখিল, আমার এই বাড়ি, ব্যাংকের যাবতীয় টাকা সব আমি উইল করে দীপ্তিকে দিয়ে যাব। টাকা কিন্তু কম নেই হে, 1,05,000 তো হবেই। অখিল বলল, স্যার, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বিয়েটা আজ রাত্রেই দিতে হবে। কেন? আজকেই কেন? আমার বন্ধু এ মনোহরটার মাথা ঠিক নেই। ও যদি কালই আবার দীপ্তিকে দাবি করে বসে। প্রচণ্ড ক্রোধে ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে মনোহর বলল, শালা, আমার মাথা ঠিক নেই না তোর? হাত বাড়িয়ে আচমকা অখিলের বুকের কাছে পাঞ্জাবিটা খামচে ধরল সে। দীপ্তিকে আজ রাত্রে তোমার বিয়ে করা আমি বার করছি। তোমাকে আজ আমি খুন করব। অখিল ভয় পাওয়া গলায় বলল, এই, ভালো হচ্ছে না মনোহর, ছেড়ে দে। আমার পাঞ্জাবি ছিঁড়ে যাবে। আমি এক্ষুনি চেঁচিয়ে দীপ্তিকে ডাকব। ছেড়ে দে বলছি। এই পাঞ্জাবি পরেই বিয়ে করতে হবে। ছাড় মাইরি। তোকে ছেড়ে দেব বলে খুব জোর একটা ঘুষি তুলেছিল মনোহর। অখিলও প্রস্তুত ছিল হাত দিয়ে সেটাকে ঠেকাবে বলে। অখিল পরিত্রাহী চেঁচাচ্ছিল, দীপ্তি, মনোহরটা আমাকে মেরে ফেললো। ও দীপ্তি, শিগগির এসো, আমাকে বাঁচাও। ঠিক সে সময় সজোরে কলিং বেল বেজে উঠল। দীপ্তি ঘরে ঢুকে পড়েছিল। সেই দরজা খুলে দিল। ঘরে ঢুকলেন একজন বিধবা মহিলা। মনোহর তাকে দেখতে পেয়েই অখিলকে ছেড়ে দিল। অবাক হয়ে বলল, মা, তুমি তুমি এবারে চিনলে কি করে? তার মা আগে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে বসন্ত ডাক্তারকে প্রণাম করে জিজ্ঞেস করলেন, কেমন আছেন ডাক্তারবাবু? পরে ছেলের দিকে ফিরে বলল, আমি তো 3-4 বার এসেছি এ বাড়িতে, এবার বোধহয় 5ম বার এলুম। ওরাও গেছে আমাদের ওখানে, ডাক্তারবাবু, দীপ্তি। বলতে বলতে দীপ্তিকে জড়িয়ে ধরল মনোহরের মা। আমি ঠিক সময়ে এসেছি তো দীপ্তি? দীপ্তি হেসে বলল, হ্যাঁ মা, তুমি একদম ঠিক সময়ে এসেছ। মনোহর বলল, তার মানে তুমি সব জানো? কি জানি বাবা? দীপ্তি বিধবা। কেন জানবো না? তুমি জানো, আমাকে বলনি কেন? ভয়ে বলিনি। তুমি যা গোয়ার গোবিন্দ ছেলে, দীপ্তি বলতে বারণ করেছে আমাকে। দুহাতে কপাল টিপে মনোহর বলল, ও, আজকের ব্যাপারটা তাহলে ষড়যন্ত্র? অখিল বলে উঠল, হ্যাঁ, ষড়যন্ত্র। ভাব তাহলে, আমরা 3-4 জন লোক ষড়যন্ত্র করেও তোকে বাগে আনতে পারিনি। আর যদি মাসিমা কিংবা দীপ্তি তোকে বলতো, তাহলে তো হাতে মুন্ডু রেখে কেটে ফেলতিস ওদের। মাসিমা, মনোহরটা যেন দিন দিন কিরকম খেকি কুকুরের মতো হয়ে যাচ্ছে, সবাইকে খ্যাক খ্যাক করছে, ডাক্তারবাবুকে পর্যন্ত বাদ দেয়নি। মনোহরের মা বলল, ছি ছি, তাই করেছিস? কত বড় মানুষ! শুনেছিস কখনো শ্বশুর নিজে জোর করে বিধবা ছেলের বউকে বিয়ে করতে রাজি করায়? দীপ্তিকে কোনো আচার মানতে দেননি, ছেলের শ্রাদ্ধ করেননি, শুধু দীপ্তির মনের উপর চাপ পড়বে বলে। ছেলে মরে যাবার পরদিনই বাজার থেকে মুরগি এনে রান্না করে নিজেও খেয়েছেন, দীপ্তিকেও খাইয়েছেন। বলেছেন, যদি ভাত খাওয়া যায় তাহলে আর মুরগি খেতে দোষ কি? এত বড় মানুষকে তুই অসম্মান করেছিস। যা, ওঠ, উঠে গিয়ে পায়ে হাত দিয়ে বল, আমার অন্যায় হয়েছে, ক্ষমা চা। বসন্ত বললেন, আরে না না, ওসব করতে হবে না, মনোহর কিছু অন্যায় করেনি। তাহলে তোমাদের একটা গল্প বলতে হয়। আমার তখন 16 বছর বয়স।
ম্যাট্রিক দিয়ে বসে আছি। একটি মেয়েকে ভীষণ ভালো লেগে গেল। মেয়েটা আমারই বয়সী, কি আমার চেয়ে 2-1 বছরের ছোট হবে। অপূর্ব সুন্দরী। সে আমার চোখে একেবারে প্রেমের অঞ্জন পরিয়ে দিয়েছিল। মেয়েটিকে মা একদিন খেতে বলেছে, সে খেতে বসেছে। আমরা ভাই বোনেরা সব ভিড় করে দাঁড়িয়ে আছি। সে কিন্তু কিছুতেই খাচ্ছে না। সবাই বলছে, খা না রে। সে মুখ নামিয়ে চুপ করে বসে আছে। তখন মা আমাদের সবাইকে ঘর থেকে তাড়িয়ে দিলেন। পরে শুনলাম মেয়েটি খেয়েছে, বাঁ হাত দিয়ে খায় বলে আমাদের সামনে খায়নি। এই বাঁ হাতে খাওয়ার কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত প্রেম এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। আচ্ছা বলো, বাঁ হাতে খায়, এতে কি হলো? মেয়েটা কি পাল্টে গেল? মেয়েটা তো সেই একই থাকলো। তবু আমার প্রেম হাওয়া। কাজেই মনোহর কিছু অন্যায় করেনি। মনোহর ভালো ছেলে। কে যে কিভাবে রিয়্যাক্ট করবে কেউ বলতে পারে না। ওর উপর কোনো রাগ নেই আমার। এই যে দাদু। গোকুলচাঁদের গলা। পর্দা সরিয়ে ঘরের ভেতর মুখখানা বাড়িয়ে দিয়ে গোকুলচাঁদ বলল, কি কথা বলছো? তোমরা তো কেউ কাউকে দেখতেই পাচ্ছ না। অন্ধকার হয়ে গেছে, সে খেয়াল আছে? ঘরের আলোটা জ্বালো এবার। দীপ্তি ঘরের আলো জ্বালিয়ে তার দিকে তাকাতেই সে ছুটে পালিয়ে গেল। তার পালানো দেখে হেসে উঠল সকলে। মনোহরের একখানা হাত ধরে দীপ্তি বলল, গোয়ার গোবিন্দ মশাই, দয়া করে একবার আমার সঙ্গে এসো রান্নাঘরে। তোমাদের দুজনের মধ্যে কার সঙ্গে আমার বিয়ে জানতে ছেলেটা ব্যাকুল হয়ে আছে। চলো দেখি আনি। অখিল বলল, 1 মিনিট, আমার একটা প্রশ্ন আছে। দীপ্তি কি বিয়ের আগে থেকেই চাকরি করে? বসন্ত বললেন, না না, ওকে তো আমি গ্রাম থেকে এনেছিলুম। সেখানে চাকরি কোথায়? এ চাকরি আমার ছেলের। সেটা তো ডাক্তারি পড়ল না, চাকরি করত। মারা যেতে সেই চাকরিটা দীপ্তি পেয়েছে। মনোহরকে নিয়ে দীপ্তি দরজার কাছাকাছি চলে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে একগাল হেসে মনোহর বলল, ভাগ্যিস দীপ্তি চাকরিটা পেয়েছিল, তাই আমার সঙ্গে দেখা হলো। আমি মানিব্যাগ কুড়িয়ে। বাধা দিয়ে অখিল বলে উঠল, যা যা, দীপ্তি চাকরি না পেলে আমার সঙ্গে দেখা হতো, আমি মানিব্যাগ কুড়িয়ে দিতুম। কি দীপ্তি, তাই না? দীপ্তি বলল, ঠিক তাই অখিলদা, খুব মজা হতো তাহলে। বিয়েটা তাহলে তোমার সঙ্গে আজ রাত্রে হয়ে যেত। এই গোয়ারটার সঙ্গে কবে হবে কে জানে। শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন রতন ভট্টাচার্যের লেখে একটি গল্প, ছদ্মবেশী বিধবা। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।